শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে বরিশাল শিক্ষা বোর্ড 2021-এর অর্থনীতি প্রথম পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীর একটি সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো একটি চিত্র দেওয়া হয়েছে। সেই চিত্র থেকে গ এবং ঘ প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, ক প্রশ্নে বলা হয়েছে শিল্প কাকে বলে? অসংখ্য ফার্মের সমষ্টিকে বলা হয় শিল্প। একই পণ্য উৎপাদনকারী অসংখ্য কারখানা, এই কারখানার সমষ্টিকে শিল্প বলা হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যায় অসংখ্য কাপড় উৎপাদনকারী যে সমস্ত কারখানা রয়েছে এবং সুতা এবং প্রিন্টিং সহ অর্থাৎ বস্ত্র শিল্পে নিয়োজিত সকল ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। শিক্ষার্থীবৃন্দ, খ প্রশ্নে বলা হয়েছে পূর্ণ প্রতিযোগিতায় ক্রেতা ও বিক্রেতার দাম গ্রহীতা বলা হয় কেন? ক্রেতা এবং বিক্রেতাকে দাম গ্রহীতা বলা হয় কেন? পূর্ণ প্রতিযোগিতার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যে দেখা গেছে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে এবং একটি নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় করে। শিক্ষার্থীবৃন্দ, অসংখ্য ফার্ম এবং অসংখ্য ক্রেতা যেখানে রয়েছে সেখানে একটি পণ্যে দর কষাকষি হয় এবং এই শিল্পে দাম নির্ধারিত হয়। অর্থাৎ অসংখ্য ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। এই শিল্পের যে যোগান এবং ক্রেতাদের সকল ক্রেতাসমূহের চাহিদার সমষ্টি চাহিদা এবং সকল উৎপাদনকারী বা ফার্মের সমষ্টি হচ্ছে বিক্রেতা বা যোগান রেখা। এভাবে চাহিদা ও যোগানের দ্বারা যে দাম নির্ধারিত হয় সেটি হচ্ছে ভারসাম্য দাম। এই দামটি সকল ফার্ম, ক্রেতা এবং বিক্রেতা মেনে নেয়। অর্থাৎ সকল ফার্ম ও এই দামটি মেনে নেয় এবং সকল ক্রেতাও এই দামটি মেনে নিতে হয়, কারণ দামের ক্ষেত্রে তারা কোনো প্রভাব বিস্তার করতে পারে না। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই দামের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করতে পারে না বা দামকে কমাতে বা বাড়াতে পারে না। ফলে শিল্পে যে দামটি নির্ধারিত হয় চাহিদা এবং যোগান দ্বারা, সকল ফার্মের চাহিদা দ্বারা, সকল ফার্মের যোগান দ্বারা এবং সকল ক্রেতাদের সমষ্টি চাহিদা দ্বারা যে দামটি নির্ধারিত হয় সেই দামটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারিত হয় বা ফিক্সড হয়ে যায়। এই দামটি সকলে মেনে নেয় বিধায়ী পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মে ক্রেতা এবং বিক্রেতা দাম গ্রহীতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রশ্ন থেকে, উদ্দীপক থেকে আমরা গ প্রশ্নের উত্তর আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপক থেকে বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে ফার্মের ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করতে বলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনাটি সুন্দর করে বোঝানোর জন্য আমরা এই উদ্দীপকটিকে একটি রেখাচিত্র অঙ্কন করেছি পরিষ্কার করে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এখানে এমআর রেখা হচ্ছে প্রান্তিক আয় রেখা, মার্জিনাল রেভিনিউ। এআর রেখা বা দাম রেখা হচ্ছে বা থেকে ডান দিকে নিম্নগামী। তোমরা লক্ষ্য করো এই রেখাটি হচ্ছে, আমরা এই রেখাটি হচ্ছে এআর রেখাটি হচ্ছে এই এআর রেখাটি হচ্ছে দাম রেখা বা গড় আয় রেখা, যা বা থেকে ডান দিকে নিম্নগামী। এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ প্রান্তিক আয় রেখা, এসি হচ্ছে গড় ব্যয় রেখা এবং এমসি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা, মার্জিনাল কস্ট কার্ভ। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের ভারসাম্য অবস্থা আলোচনার জন্য আমরা দেখেছি যে ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। তোমরা চিত্রে লক্ষ্য করো ই বিন্দু হচ্ছে, এই ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, যেখানে ভারসাম্যের দুটি শর্তই পূরণ হয়েছে। অর্থাৎ এমসি এমআর ই বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে এবং এমসি রেখা এমআর রেখাকে ই বিন্দুতে ছেদ করে উপরে উঠেছে। সুতরাং ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। ই বিন্দু থেকে নিচে টেনে আমরা ভারসাম্য উৎপাদনের পরিমাণ 12 পাই এবং ই বিন্দু থেকে উপরে টেনে কে বিন্দুতে আমরা গড় ব্যয় 12 পাই এবং আরও উপরে ই বিন্দু থেকে রেখাটি টেনে এস বিন্দুতে আমরা দাম পাই 18। সুতরাং এক্ষেত্রে ভারসাম্য পরিমাণ হচ্ছে 12
ভারসাম্য দাম হচ্ছে 18 এবং গড় ব্যয় হচ্ছে 12। সুতরাং এক্ষেত্রে আমাদের মুনাফার পরিমাণ আমরা নির্ণয় করব। শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে ভারসাম্য বিন্দু হচ্ছে এই বিন্দু, ভারসাম্য পরিমাণ 12, ভারসাম্য দাম 18 এবং গড় ব্যয় হচ্ছে 12। ফলে আমাদের মোট আয় হচ্ছে দাম গুণ পরিমাণ, অর্থাৎ মোট আয় পাওয়া যায় ফার্মের দাম হচ্ছে 18 টাকা এবং পরিমাণ ভারসাম্য পরিমাণ হচ্ছে 12। সুতরাং ফার্মের মোট আয় হচ্ছে বা পাশে আমরা দেখিয়েছি মোট আয় হচ্ছে 216। এখন আমরা গড় ব্যয় আমরা নির্ণয় করব, যা আমরা চিত্র থেকে পেয়েছি, এবং পরিমাণ আমরা পেয়েছি 12। এভাবে আমরা গড় ব্যয়কে তার পরিমাণ দ্বারা গুণ করে আমরা মোট ব্যয় পাব। সুতরাং এক্ষেত্রে গড় ব্যয় হচ্ছে আমরা চিত্র থেকে পেয়েছি 12 এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে 12। সুতরাং 12 গুণ 12 অর্থাৎ পরিমাণকে তার গড় ব্যয় দ্বারা গুণ করলে মোট ব্যয় পাওয়া যায় 144। এক্ষেত্রে তাহলে মুনাফা হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, অর্থাৎ 216 থেকে 144 বিয়োগ করলে যে মুনাফা হচ্ছে 72, যা অস্বাভাবিক মুনাফা। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করছো যে এই যে রেখাচিত্রে যে আয়তক্ষেত্রের যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে অস্বাভাবিক মুনাফা, অর্থাৎ মোট আয় হচ্ছে এক্ষেত্রে 18 গুণ 12, যেটি এই আয়তক্ষেত্র বড় আয়তক্ষেত্র অর্থাৎ 0, 18, S, 12 এই আয়তক্ষেত্রটি হচ্ছে মোট আয়, এবং মোট ব্যয় হচ্ছে 0, 12, K, 12 এই আয়তক্ষেত্রটি। সুতরাং মোট আয়ের আয়তক্ষেত্র থেকে মোট ব্যয়ের আয়তক্ষেত্র বিয়োগ করলে অস্বাভাবিক মুনাফা পাওয়া যায় এই যে আয়তক্ষেত্রটির সমান, অর্থাৎ ক্ষেত্রফলটি হচ্ছে 12, 18, SK এই আয়তক্ষেত্রটির সময়, যা অস্বাভাবিক মুনাফা। শিক্ষার্থীবৃন্দ, ফার্মটির যদি 72 টাকা লোকসান হয় তবে এসি রেখার কীরূপ পরিবর্তন হবে আমরা তাহলে চিত্র থেকে এই বিষয়টি তোমাদেরকে বোঝানো আছে যে গড় ব্যয় রেখাটি স্থানান্তরিত হয়ে উপরে উঠে জি বিন্দুতে গমন করলো। ফলে জি বিন্দু থেকে বাইরে টানলে গড় ব্যয় হচ্ছে 24। ফলে দাম এক্ষেত্রে 18 এবং গড় ব্যয় হচ্ছে 24, অর্থাৎ প্রতি এককে লস হচ্ছে 6 টাকা। ফলে 12 এককে লস হবে 72 টাকা। তাহলে আমরা চিত্র থেকে এই প্রশ্নের উত্তর আমরা তৈরি করব। তাহলে চিত্রটি অঙ্কন করা হয়েছে, যেটাই পূর্বের গড় ব্যয় ছিল, যেটি কে বিন্দুতে 12, এখন কে বিন্দু থেকে গড় ব্যয় রেখাটি উপরে উঠে যাওয়ায় 72 টাকা লস হয়েছে, যা আমরা চিত্রে অঙ্কন করে দেখেছি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে পূর্বের গড় ব্যয় রেখা চলে গিয়ে বর্তমান গড় ব্যয় রেখা হচ্ছে এসি, যা উপরে উঠে গেছে। ফলে এসিতে স্থানান্তরিত হওয়ায় জি বিন্দুতে গড় ব্যয় হচ্ছে 24 এবং পূর্বে যে দাম সেটি হচ্ছে এস, যেখানে গড় ব্যয় যেখানে দাম হচ্ছে 18 এবং গড় ব্যয় হচ্ছে 24। ফলে প্রতি এককে লস হচ্ছে 6 টাকা এবং 12 এককে লস হচ্ছে 72 টাকা, যা তোমাদের উত্তরে চিত্র অঙ্কন করে দেখানো হয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের ভারসাম্য বিন্দু হচ্ছে এই বিন্দু, এবং এই বিন্দু থেকে নিচে টেনে উৎপাদনের পরিমাণ 12 একক এবং এস বিন্দুতে দাম হচ্ছে 18 এবং জি বিন্দুতে গড় ব্যয় হচ্ছে 24। ফলে প্রতি এককে লস 6 টাকা, সুতরাং 12 এককে লস হচ্ছে 72 টাকা। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে সক্ষম হয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।